নিলামবাজারের জনসভায় এসে হাজার হাজার মানুষের অভ্যর্থনায় ভাসলেন অসম জাতীয়বাদী পরিষদ দলের রাজ্যিক সভাপতি লরেনজ্যোতি গগৈ। এজিপির জেলা সভাপতি সৈয়দ শাকিলুর রহমানের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই বিরাট জনসভায় প্রাসঙ্গিক বক্তব্য রাজ্যের বিজেপি সরকার সহ বরাকের দুই মন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কয়লা, সুপারি, চুনাপাথর, ড্রাগস ইত্যাদি ব্যাপারে চরম দুর্নীতির অভিযোগ উত্থাপন করলেন লরেনজ্যোতি গগৈ। বলেন, হিংসাত্মক রাজনীতির ঊর্ধ্বে উঠে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষদের মধ্যে ঐক্যবদ্ধতার বার্তা ছড়িয়ে দিতে তিনি বরাকে এসেছেন। বরাকের উন্নয়ন স্তব্ধ রেখে কিভাবে লুণ্ঠন রাজ চলছে তার একাধিক তথ্যসহ বর্ণনা করেন এজিপির এই দলনেতা। আগামী 2026 বিধানসভা নির্বাচনে এজিপি দল বরাকে টিকিট প্রদান করবে একথা দৃঢ়তার সহিত ব্যক্ত করেন তিনি। এদিকে দক্ষিণ করিমগঞ্জের বহু সংখ্যক মানুষ দক্ষিণ করিমগঞ্জ আসনে এজিপি দলের টিকিট প্রদানের জন্য লরেনজ্যোতি বাবুকেও চাপ সৃষ্টি করতে দেখা গেছে। এদিকে বরাকের মধ্যে প্রথম দক্ষিণ করিমগঞ্জের নিলামবাজারের জনসভায় এসে দক্ষিণ করিমগঞ্জের হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং সহমর্মিতা পেয়ে দক্ষিণ করিমগঞ্জের জনগণকেও বারবার ধন্যবাদ জানালেন অসমের প্রতিবাদী নেতা তথা এজিপি দলনেতা लरेनज्योति गगৈ। सेंट्रल कमेटी के अध्यक्ष लरेनज्योति गगৈ जी का सामने तक हो ना, और सामने तक हो ना। जिया भाई ने देखते दो, जिया भाई, जिया भाई। चलो बोलो हाँ हाँ बुझते ही वो लाइटर सामने আপনারা তো কি শুরু করি কোনে কোনে ভয় কইছে নাকি দম নাই নাকি ভুকুট কোনে কমাইছে 15টা সিট কমাই 13টা কৰি দিলে হয় নহয় দুটা কমালে কাছাৰ কাগজ কলৰ কাখেৰে পাৰ হৈ আইছো কাছাৰ কাগজ কলৰ কাখেৰে পাৰ হৈ আইছো চাৰিওফালে হাবি জংগল আমাৰ জাগিৰোড কাগজ কলটো বন্ধ কৰিলে বনাম কৈছিলে নোৱাৰিলে কিন্তু সেমিকন্ডাক্টৰটো বনিছে এআই কাছাৰৰ প্ৰতি হিমন্ত বিশ্ব শৰ্মা বিজেপিৰ তেওঁলোকৰ চিন্তা আৰু দৃষ্টিভংগী কৈছো যে অসমত যিবোৰ সাম্প্ৰদায়িক আৰু বিভাজনৰ ৰাজনীতি চলি আছে এই ৰাজনীতিবোৰ উৎখাত কৰিবৰ কাৰণে এই ৰাজনীতিবোৰ অসমৰ মাটিৰ পৰা পুলিয়ে পোখাই উগালি পেলাবলৈ হলে আৰু অসমৰ মানুহৰ মাজত বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাৰ মানুহৰ মাজত সমন্বয় গঢ়িবলৈ হলে আমাৰ হাতত ৰাজনৈতিক বিকল্প এটাই বাকী আছে সেইটো আঞ্চলিকতাবাদ বা জাতীয়তাবাদ আঞ্চলিকতাবাদ বা জাতীয়তাবাদ আমি ৰাজনীতি কৰিছো সমন্বয়ৰ কাৰণে হিন্দু আৰু মুছলমানৰ বিভাজনৰ ৰাজনীতি কৰিবলৈ কাকো পাৰমিশন দিয়া নহব কাকো অনুমতি দিয়া নহব কোনোবাই বিভাজনৰ হিন্দু মুছলমানৰ ৰাজনীতি কৰে কোনোবাই ভোট বেংকৰ ৰাজনীতি কৰে আৰু অসম জাতীয় পৰিষদে একতাৰ ৰাজনীতি কৰো সমন্বয়ৰ ৰাজনীতি কৰো আৰু ইউনিটিৰ ৰাজনীতি কৰিবৰ কাৰণে আমাৰ দলৰ জন্ম হৈছে আমার নেৰেটিভ বেলেগে যদি ডিভিজন কৰে বিভাজন কৰে আমার দলৰ আজি খোলাকে কৈছো অসমৰ ৰাইজক কৈছো বৰাক উপত্যকাৰ ৰাইজক কৈছো আমি সাহসেৰে মেৰুদণ্ড পুনাই ভিৰ উচ্চ কৰি আমি একতাৰ কাৰণে ইউনিটিৰ কাৰণে ৰাজনীতি কৰিম বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাৰ ইউনিটিৰ কাৰণে ৰাজনীতি কৰিম জাতীয় পৰিষদৰ এটাই আহ্বান যে বৰাকৰ আশীৰ্বাদ মৰম লাগিব দক্ষিণ কৰিমগঞ্জৰ মানুহৰো আশীৰ্বাদ মৰম লাগিব উত্তৰ কৰিমগঞ্জৰ আশীৰ্বাদ মৰম লাগিব আপোনালোকৰ মৰম আৰু আশীৰ্বাদ যদি নাথাকে বিজেপিৰ পৰা কোনোবাই যোগদান কৰিব নেকি দক্ষিণ কৰিমগঞ্জৰ কোনোবা চব বিজেপি গণ পৰিষদ আৰু বিভিন্ন দলৰ পৰা আমাৰ বহুত মানুহৰ লগত যোগাযোগ চলি আছে গতিকে যেতিয়া হ'ব সিদ্ধান্ত চূড়ান্ত আপোনালোকক কম আৰু আপোনালোকে প্ৰথম গম পাব আৰু এটা কথা ঠিক যে যোগাযোগ চলিছে নেকি না যোগাযোগটো চলি আছে কৈছো না বহুত আলোচনা চলি আছে আৰু চলি থাকিব ৰাজেন গোহাঁই ডাঙৰীয়া আহিল আপোনালোকে দেখিলে দক্ষিণ কৰিমগঞ্জত তেনেকুৱা সম্ভাৱনা আছে নেকি বিজেপিৰ কোনো সংখ্যালঘু নেতাই যোগদান কৰা নাই বহুত জেগাত আছে
বহুত জেগাত আছে, আপোনালোকে ধৈৰ্য ধৰক অকণমান। আমি বৰাকৰতো ফাৰ্ষ্টত দক্ষিণ কৰিমগঞ্জটো টাৰ্গেট এইটো এটা কথা, যিহেতু এই সংখ্যালঘুসকল এই সমষ্টিত সংখ্যা গুৰু, সেয়েহে আপুনি সংখ্যালঘু ভোটাৰক টাৰ্গেট কৰিব বিচাৰিছে নেকি? নহয়, মইতো দেশৰ নাগৰিকক, দেশৰ ৰাইজক, সকলো জাতি জনগোষ্ঠী ভাষা ভাষী নিৰ্বিঘ্নে সকলোকে, মই কাকো বিভাজনৰ ৰাজনীতি মোৰ হৃদয়ত নাই। বিভাজন আৰু ধৰ্মীয় মানে সংকীৰ্ণতাৰ ৰাজনীতিক বাদ দি অসমৰ কাৰণে, আপোনালোকৰ কাৰণে কৰিবলৈ চেষ্টা কৰিছোঁ। আপোনালোকে আশীৰ্বাদ দিলে মই নিশ্চিতভাৱে সফল হ'ম। এইটো আমাৰ দলৰ মূল লক্ষ্যৰ উদ্দেশ্য। কোনো ভেদাভেদ নৰখাকে, কোনো সংকীৰ্ণতা নাৰাখাকে, ধৰ্মৰ দৃষ্টিভংগীৰে, জাত পাতৰ দৃষ্টিভংগীৰে, ভাষিক দৃষ্টিভংগীৰে কেৱল মাত্ৰ এটাই আদৰ্শৰ কথা ক'ব কৈছোঁ, আমি সকলোৱে সমন্বয়েৰে, মমতাৰে, আমি ভাই ককাই বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰৰ সমন্বয়ৰ ভেটি শক্তিশালী হ'ব লাগিব, তেহে অসমৰ স্বাভিমান বাচিব। বৰাক উপত্যকালৈ আমি দুটা বাৰ্তা লৈ আহিছোঁ। এটা হৈ গ'ল, আমি বৰাক উপত্যকাৰ লগত ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাৰ মানুহৰ সমন্বয়ৰ সেতু গঢ়িবৰ কাৰণে। কাৰণ আমি দেখিছোঁ যে বিগত সময়ৰ ৰাজনীতিয়ে বৰাক উপত্যকাক বহু ধৰণে তেওঁলোকৰ অধিকাৰ যেনেকৈ পাব লাগে দিয়া হোৱা নাই। ৰাজনৈতিক আৰু সামাজিক যিটো ন্যায়, এইটো বিভিন্ন ধৰণেৰে কুটকৌশল কৰি কাঢ়ি লৈ যাবৰ কাৰণে চিন্তা চৰ্চা কৰিছে। আৰু তাৰ লগে লগে আমি দেখিছোঁ যে বিভাজনৰ যিটো ৰাজনীতি, ধৰ্মীয় মেৰুকৰণৰ যিটো ৰাজনীতি, য'ত ধৰ্মীয় সংকীৰ্ণতা, উন্মাদনা, বিভাজন, ঘৃণা আছে, সেই ৰাজনীতিয়ে আমাক বৰাক উপত্যকাক ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাৰ পৰা বহু দূৰ আঁতৰাই লৈ গুচি যোৱা এটা পৰিৱেশ কোনোবাই তৈয়াৰ কৰিছে, কিছু অশুভ শক্তিয়ে তৈয়াৰ কৰিছে। গতিকে সমন্বয়ৰ এটা শক্তিশালী বাৰ্তা দিবৰ কাৰণে আমি আহিছোঁ প্ৰথম। কাৰণ আগত আমি দেখিছোঁ যে ৰাজনীতি কৰিছে বিভাজন কৰি, ধৰ্মীয়ভাৱে বিভাজন কৰি, ভোট বেংকৰ ৰাজনীতি কৰি, অৰ্থাৎ সকলোতে বিভাজনৰ আমি পৰিৱেশ পৰিস্থিতি আমি দেখিছোঁ। আমাৰ মূল লক্ষ্যটো, আমাৰ দলৰ জন্মলগ্নৰ কথাটোৱে হ'ল সমগ্ৰ অসমৰ সকলো জাতি জনগোষ্ঠী ভাষা ভাষী ধৰ্মাৱলম্বী লোকক একলগ কৰা, একতা আৰু সমন্বয়ৰ দোলেৰে বান্ধ খুওৱা, বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাৰ মানুহৰ মাজত সমন্বয়ৰ হেতু গঢ়া, এইটো আমাৰ সামাজিক এটা জাতীয় দায়িত্বৰ লক্ষ্য হিচাপে আমি ইতিমধ্যে গ্ৰহণ কৰিছোঁ। সেইকাৰণে অসম প্ৰথম, সদায় আৰু চিৰদিন। অসমক আমি সদায় এক অসম যাত্ৰা এটা সময়ত কৰি এইটোৱে বাৰ্তা দিছিলোঁ যে এক অসমৰ লক্ষ্য আৰু চিন্তাৰে আমি আগবাঢ়িছোঁ। মিয়া আক্ষরিক অর্থে মহাশয়, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে অন্যরকম মন্তব্য। মুখ্যমন্ত্রীর বারবার মন্তব্য করে যাচ্ছেন, আমি মুখ্যমন্ত্রী থাকাকালীন মিয়ারা সন্দেহজনক শান্তিতে থাকতে দেব না, মিয়াদের কষ্ট দিয়ে যাব। এদিকে সাংবিধানিক পদে অধিষ্ঠিত রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে অসংগত মন্তব্য, এ নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। সিপিআই নেতা চন্দন চক্রবর্তী দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো সম্প্রদায়ের জন্য নন, সবার জন্য তিনি। কিন্তু বর্তমানে মিয়া সম্প্রদায়ের শান্তিতে থাকতে দেবেন না বা কষ্ট দেবেন, এমনটাই ওনার মুখে মন্তব্য। তাতে সবাই গভীর উদ্বেগ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী গদিতে বসার পূর্বে শপথ গ্রহণ করেছিলেন, এমন কোনো কাজ করবেন না যাতে ঘৃণা বিদ্বেষ সমাজে ছড়ায়, এমনকি দেশের অখণ্ডতা নষ্ট না হয়। তাই মুখ্যমন্ত্রীর মুখে অসংগত মন্তব্য কোনোভাবেই মানাচ্ছে না। এ ধরনের মন্তব্য যেহেতু শোভাজনক নয়, তাই এ ধরনের মন্তব্য নিন্দা জানান তিনি। মানুষের একটা আতঙ্ক তৈরি করছেন, তার থেকে বিরত থাকাটা ভালো। আপনি গুগল সার্চ করলে দেখবেন সমস্ত বিশ্বে ওয়ার্ল্ডে 15 থেকে 17 লক্ষ রোহিঙ্গা আছে। তাহলে আমি আসামের কথা ছেড়ে দিলাম, ভারতবর্ষের কথাই যদি তিনি বলেন যে 15.5 কোটি রোহিঙ্গা এখানে বসবাস করে, সেটার সাথে আমি সহমত পোষণ করতে পারছি না। এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকাটা ভালো। 2, তিনি কে? তিনি মুখ্যমন্ত্রী হওয়ার সময় তার রাজ্যপাল কর্তৃক তাকে শপথ বাক্য পাঠ করানো হয়েছে। শপথ বাক্যটি কি ছিল? যে আমি দেশের অখণ্ডতা রক্ষা করব, দেশের সার্বভৌমত্ব আমি রক্ষা করব, আমি কোনো সময়ই কোনো বিশেষ ব্যক্তি বা বিশেষ রাজনৈতিক দলের ইয়েতে আমি নিজেকে বিলিয়ে দেব না, আমি
মানুষের প্রতি বিচার করব, সুবিচার করব। তো একদম সাংবিধানিক পদস্থ পদে থেকে তিনি যে শপথ বাক্য পাঠ করেছিলেন সেটা ভুলে গেছেন। এই ধরনের বক্তব্য তো সমীচীন না। তিনি কি চাইছেন? আসামের, সমস্ত ভারতবর্ষের কথা আমি আজকে বলছি না, আসামের কথাই বলছি। শ বিঘা জমি, 1000 বিঘা জমি তিনি দখল করছেন, করে কাকে দিচ্ছেন? আদানি আম্বানি তাদেরকে দিয়ে দিচ্ছেন। কে সেই অধিকার দিয়েছে তাকে? বুলডোজার দিয়ে ঘর ভাঙছেন। আজকের কথা ছেড়ে দিয়ে তিনি তো কংগ্রেসে ছিলেন, তখনও মন্ত্রী ছিলেন, পরবর্তীতেও তাদের সরকার, বিজেপি সরকার আছে। তাহলে এতদিন কেন যারা সেই জমিতে বসবাস করছে তাদের কেন তিনি তাদেরকে নামজারি করে দিলেন না, পাট্টা দিলেন না? দখলকৃত যে ব্যক্তিরা অনেকে 40 বছর 50 বছর থেকে বসবাস করছে, এখন তিনি তাদেরকে উচ্ছেদ করে তাদের বিকল্প কোনো ব্যবস্থা না দিয়ে উচ্ছেদ করছেন, উচ্ছেদ করে আদানি আম্বানিকে কাছে বিক্রি করছেন। সেই বিক্রিতে যথেষ্ট সন্দেহের অবকাশ তাকে আদানি আম্বানিকে দিয়ে তার টিপিসি, থার্ড পার্টি কমিশন আছে কি না, এটা নিয়ে যথেষ্ট সন্দেহ। তাদেরকে জমি দান করছেন, জমি দিচ্ছেন। কার জমি দিচ্ছেন? এই আসামের জনগণের। খিলঞ্জিয়া নিয়ে তার বক্তব্য কি? খিলঞ্জিয়া কারা? ভূমিপুত্র, যারা এখানে জন্ম হয়েছে, সে বাঙালি হতে পারে, অসমিয়া হতে পারে, আদিবাসী হতে পারে, ট্রাইবেলস আছে আসামে। তারা তো এই আসামে অনেকের জন্ম হয়েছে, তারা ভূমিপুত্র। এই অবান্তর তার বক্তব্য সামনের নির্বাচনে কিভাবে নির্বাচনী বৈতরণী পার হবে, এর জন্য মানুষের মধ্যে বিভাজন তৈরি করছেন মিয়াদের সম্বন্ধে। তারা বলছে মিয়াদেরকে তাড়িয়ে দেবেন। সংবিধানে বর্ণিত ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, আজকে মিয়া মিয়া যে কথা, অপমানকর শব্দ তার মুখ থেকে বের হচ্ছে, তিনি কি জানেন এই ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনে মিয়াদের অবদান কোনো অংশে কম না? আমি নিজে সেলুলার জেলেও গেছি, সেইখানে পলকের মধ্যে লেখা, সেলুলার জেলের কথা বাদ দেন, দিল্লি ইন্ডিয়া গেটে অসংখ্য মুসলমানের রক্তের বিনিময়ে ভারতবর্ষের স্বাধীনতা পেয়েছে, সেইগুলা বর্ণিত আছে। তো তার বক্তব্যগুলা মানুষের মধ্যে বিভাজন তৈরি করা ছাড়া আর কোনো কিছু নাই। ধর্মের নামে, জাতির নামে, ভাষার নামে মানুষকে হয়রানি করার একটা প্রক্রিয়া চালাচ্ছেন তিনি। তো এটা তো বাঞ্ছনীয় না। কোন উন্নয়ন আছে? কোন উন্নয়ন নেই। যুব সমাজের মনকে রঙিন করে বিভিন্ন চলচ্চিত্র বা বিভিন্ন টিভির মাধ্যমে যুব সমাজের মনকে রঙিন করে তোলা হচ্ছে। নেশাজাত দ্রব্য সামগ্রী কে বাহবা দিয়ে তা বাড়ানোর চেষ্টা চলছে। আজকে চিকিৎসা পরিষেবা নেই, সমস্ত জিনিসের দাম বাড়ছে, কিন্তু নেশা সামগ্রিক জিনিসের যে আজকে মদের দোকান ঢালাও ভাবে চালু হচ্ছে, ঢালাও ভাবে লাইসেন্স পাচ্ছে, যুব সমাজের মনকে রঙিন করে তুলে যুব সমাজকে বেপথে পরিচালিত করার জন্য শুধু হিন্দু আর মুসলমান, হিন্দু আর মুসলমান। তাহলে আমার ভারতবর্ষ তো হিন্দু মুসলমান না, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। সাংবিধানিক পদে থেকে এই ধরনের কথা বলছে
আজকে যুব সমাজকে পঙ্গু করে তুলেছেন। শিক্ষিত যুব সমাজ, তাদের চাকরি নেই, একটা হাহাকার তৈরি হয়েছে। সমাজ জগতের বৃহত্তর পরিবেশে আজকে শহরের কি বলবো, সমাজ জগতের বৃহত্তর পরিবেশে আজকে যুবকরা তাদের যে প্রতিভা, সেই প্রতিভার বিকাশ করছে না। তাদের শুধু হিন্দু আর মুসলমান ধর্মের বিরুদ্ধে, এক ধর্ম আরেক ধর্মের বিরুদ্ধে কিভাবে আতঙ্ক তৈরি করা যায় সেই প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছে। এটা ধিক্কার জানাই। আর সর্বশেষ কথা, প্রায় দিনই আমি বলে থাকি, আমার এই অঞ্চলে যারা আছেন, আজকে নতুন করে শ্রীভূমি তৈরি করেছেন। শ্রীভূমির ইতিহাস জানেন কি? করিমউদ্দিন চৌধুরীর নামে নামকরণ হয়েছিল করিমগঞ্জ শহর, করিমগঞ্জ জেলা, শহর না করিমগঞ্জ জেলা। 5টি মহকুমা নিয়ে করিমগঞ্জ তৈরি। আজকে 76 জেলার অধীনে ছিল, করিমগঞ্জে একটা মহকুমা ছিল। সেখানে করিমউদ্দিন চৌধুরী এসে প্রথম নঠিকালে বাজার স্থাপন করেন। স্বল্প বৃষ্টিতে শহর জলমগ্ন হয়ে যায়, বাজার জল উঠে যায়, যার জন্য তিনি সেন্ট্রাল মার্কেট তৈরি করেছিলেন, যেটা সন্তর বাজার বলা হয়। আজকে করিমগঞ্জ নাম পাল্টিয়ে শ্রীভূমি। কিসের শ্রী? শ্রী বৃদ্ধি হয়েছে কি? রাস্তাঘাটে চলা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। যার জন্য আমি বলছি, শহরের বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে, শহরের যুব সমাজের উদ্দেশ্যে, আসুন এর থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। ঐক্যবদ্ধভাবে হিন্দু মুসলমান সবাই মিলে করিমগঞ্জে এই সর্বনাশা, যে এই সরকারকে কিভাবে উৎখাত করা যায়, এটাই আমি প্রত্যাশা করছি আপনাদের কাছে। কিংবদন্তি কণ্ঠশিল্পী জুবিন গর্গ নিয়ে সবচেয়ে বেশি রাজনীতি করে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। জুবিন হত্যার বৃহৎ ষড়যন্ত্র 8 বছর ধরে রচনা করা হলেও 5 বছর ধরে রাজ্যের মুখ্যমন্ত্রীর গদি সামলালেও কেন তিনি আটকাতে পারলেন না হত্যাকারীকে? জটিকা সফরে শ্রীভূমিতে এসে জুবিন প্রসঙ্গ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকে তোপ দাগালেন অসম জাতীয় পরিষদের সভাপতি লোরেনজ্যোতি গগৈ। তিনি এও বলেন, মিডিয়ার সামনে শ্রীভূমির যে স্থানে জুবিন শৈশব অতিবাহিত করেছে, ওই পুণ্যস্থান জুবিনের স্মৃতিসৌধ স্থাপনে উনার প্রয়াস কখনো থেমে থাকবে না। দলের ভিত শক্তিশালী করতে উনার শ্রীভূমি সফর বলে উল্লেখ করেন তিনি। তাই শ্রীভূমিতে পা রেখে সোজা চলে যান জুবিনের পুরানো বাসগৃহে। তাতে তিনি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন কিংবদন্তি কণ্ঠশিল্পীকে। জুবিনের ন্যায় বিচার পেতে সদা তিনি চেষ্টা করে যাবেন। 8 বছর ধরে হত্যার ষড়যন্ত্র রচনা হওয়া সত্ত্বেও 5 বছর ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজপাট সামলালেও হত্যাকারী কেন গ্রেফতার করতে পারেননি? সোজাসুজি মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন উত্থাপন করেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উত্থাপন করেন তিনি। জুবিন গর্গ বিজেপি দলকে ভাওতাবাজির দল বলে সম্বোধন করেছিল, এমনকি বিজেপি দলকে ছুড়ে ফেলে দেওয়ার কথা বলেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত অকালে মৃত্যু হলো হার্টথ্রব জুবিনের। নিৰ্বাচন আমি খেলিম, অসম জাতীয় পৰিষদে খেলিব। বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাৰ সমন্বয়ৰ কাৰণে ৰাজনৈতিকভাৱে থকা বিকল্পটো হ'ল জাতীয়তাবাদ বা আঞ্চলিকতাবাদ। আমাক সকলোকে যদি মৰম আশীৰ্বাদ বৰাকবাসী ৰাইজে দিয়ে, অসমৰ দুয়োটা উপত্যকাৰ মানুহৰ মাজত সমন্বয়ৰ সেতুডাল শক্তিশালী আৰু সুদৃঢ় কৰাৰ দায়িত্ব আমাৰ থাকিব। বৰাক উপত্যকাক যেনেকৈ লুণ্ঠনৰ ৰম্যভূমি হিচাপে ব্যৱহাৰ কৰা হৈছে, যেনেকৈ কয়লা সিন্ডিকেট, সুপাৰী সিন্ডিকেট, আনকি বিভিন্ন ধৰণৰ মানে ড্ৰাগছকে ধৰি ৰাগিয়াল বস্তুৰ মানে অত্যন্ত ইয়াতে মানে হেৰি কৰাৰ এখন বিচৰণ ৰম্যভূমি হিচাপে ব্যৱহাৰ কৰি আহিছে। তাৰ পৰা পৰিত্ৰাণ দিবৰ কাৰণে, তাৰ পৰা মুক্ত কৰিবৰ কাৰণে এই অন্যায়টোৰ বিৰুদ্ধে মাত মাতিবৰ কাৰণে আমি আহিছোঁ। বেলেগ ৰাজ্যক কাঢ়ি ল'বলৈ এৰি দিছে। গতিকে এই কথা বতৰাবোৰে বৰাক উপত্যকাক কৰি অহা অন্যায়ৰ কথা ৰাস্তাৰে আহিলেই গম পাব বৰাক কিমান অৱহেলিত।
এইটো তেওঁলোকৰ লুণ্ঠনৰ ক্ষেত্ৰ। এইফালে কোনখন গেটত কিমান সংগ্ৰহ কৰে আমি কম, লাহে লাহে কম, এতিয়া নকওঁ। ক'ত চুপাৰীৰ কাৰণে কিমান পইচা লয়, ক'ত কয়লাৰ কাৰণে কিমান পইচা লয়, ক'ত শিলৰ কাৰণে কিমান পইচা লয়, কোনে লয়, SP এপইণ্টমেণ্ট কেনেকৈ হয়, কাৰ মতে হয়, এইবোৰ চব কথা কম এদিনত। আজি আমি আহিছোঁহে কেৱল মাত্ৰ, সেইকাৰণে আজি প্ৰথম ক'ব খোজা নাই। দুগৰাকী মন্ত্ৰীৰ হাতত বৰাক লুণ্ঠনৰ সকলো দায়িত্ব দি বিজেপিয়ে উন্নয়নৰ ইয়াতে গোটেই বাটটোকে বন্ধ স্থবিৰ কৰি দিব। কিমানটা বিচাৰিম এইটো কথা বতৰা পাতিম, কিন্তু বৰাকত ইলেকশ্যন খেলিমটো ফাইনেল, 100% ফাইনেল। বৰাকত অসম জাতীয় পৰিষদে নিৰ্বাচন খেলিব। মুখ্যমন্ত্ৰী পাৰ্টি বুলি কৈছে। জুবিন গাৰ্গ ডাঙৰীয়াৰ পুৰণা ভিডিঅ' ভালকে উলিয়াই চাব। তাত জুবিন গাৰ্গ ডাঙৰীয়াই ধুনীয়াকে কৈছে বিজেপি এটা বটলা পাৰ্টি, এইটো খেদাব লাগিব বুলি কৈছে। খেদাবলৈ পোৱাৰ আগতে জুবিনদাৰ মহাপ্ৰয়াণ হ'ল। পৃথিৱীৰ আটাইতকৈ ডাঙৰ চান্দা তোলা ৰাজনৈতিক দলটোৱে বিজেপি, এইটোতো তথ্যই কৈছে ন। তেওঁলোকৰ বেংকত যিমান পইচা জমা হৈ আছে, যিমানবোৰ ডাঙৰীয়াক লোৱাটো এইটো লাজ লগা কথা, দুৰ্ভাগ্যজনক কথা। জুবিন গাৰ্গৰ যিকোনো অনুষ্ঠান পাতিবলৈ বিজেপিয়ে যদি পদূলিয়ে দুৱাৰ মুখে যদি পইচা তুলি ফুৰিছে, তেতিয়াহ'লে ইয়াতকে জাতিটোৰ কাৰণে ডাঙৰ লাজ লগা আৰু মানে কথা, দুখ লগা কথা একো হ'ব নোৱাৰে। এইটো অত্যন্ত দুৰ্ভাগ্যজনক। এনেকুৱা কাম যাতে নকৰে। আৰু তেওঁলোকৰ এইটো স্বভাৱেই হয় চান্দা তুলি থকাটো বিজেপি। পৃথিৱীৰ আটাইতকৈ ডাঙৰ আৰু শ্ৰেষ্ঠ চান্দা পাৰ্টি হৈ গ'ল বিজেপি। আটাইতকৈ বেছি অসমৰ মুখ্যমন্ত্ৰীয়ে কৰিছে। জুবিনদাৰ এই শৈশৱ কটোৱা জেগাৰ পৰা কৈছোঁ, আটাইতকৈ বেছি ৰাজনীতি অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই কৰিছে। প্ৰথম দিনটোৰ পৰা, জুবিনদাৰ মহাপ্ৰয়াণৰ দিনটোৰ পৰা নকৰিব লগা বহুত কাম কৰিছে, যিবোৰ কথা আমি এতিয়াও কোৱা নাই। আমি ন্যায় বিচাৰিছোঁ কাৰণ তেওঁ কি কৰিলে কি নাই এটা এটাকে কম আমি। আৰু তেওঁ যোৱাকালি কৈছে যে হত্যা 8 বছৰ আগৰ পৰাই ষড়যন্ত্ৰ ৰচনা কৰিছে, হয় নহয়? বিধানসভাৰ মজিয়াত কৈছে 8 বছৰ আগৰ পৰাই বোলে হত্যাৰ ষড়যন্ত্ৰ ৰচনা কৰিছে। এতিয়া 5 বছৰ হ'ল মুখ্যমন্ত্ৰী কোন হৈ আছে? হিমন্ত বিশ্ব শৰ্মা। 5 বছৰ হ'ল গৃহমন্ত্ৰী কোন হৈ আছে? হিমন্ত বিশ্ব শৰ্মা। 5 বছৰ জুবিন গাৰ্গ ডাঙৰীয়াক হত্যা কৰাৰ ষড়যন্ত্ৰ কৰি থকা মানুহবোৰক কিয় কৰায়ত্ব কৰিব নোৱাৰিলে? আমাৰ জাতিটোৰ সম্পদ জুবিন গাৰ্গ ডাঙৰীয়াক কিয় ৰক্ষা কৰিব নোৱাৰিলে? মৃত্যুৰ মুখলৈ কেনেকৈ ঠেলি দিবলৈ এৰি দিলে? তাৰ কাৰণে জগৰীয়া অসমৰ মুখ্যমন্ত্ৰী। জুবিন দাক মৃত্যুৰ মুখলৈ ঠেলি দিয়া মূল জগৰীয়া মানুহগৰাকী অসমৰ মুখ্যমন্ত্ৰী। এইটো যোৱাকালি বিধানসভাৰ কথাত স্পষ্টকৈ প্ৰকাশ হৈছে। সেইকাৰণে হিমন্ত বিশ্ব শৰ্মাই নিজৰ দায়িত্ব স্বীকাৰ কৰি তাৎক্ষণিকভাৱে আজি আৰু কাইলৈৰ ভিতৰতে পদত্যাগ কৰিব লাগে। কাৰণ 8 বছৰ আগৰ পৰা হত্যাৰ ষড়যন্ত্ৰ চলি থকা বুলি অসমৰ মুখ্যমন্ত্ৰীয়ে যেতিয়া ক'লে, 5 বছৰ যদি মুখ্যমন্ত্ৰী হৈ আছে, গৃহমন্ত্ৰী হৈ আছে, সকলো কথা জানে, ইণ্টেলিজেঞ্চ আছে, ৰক্ষণাবেক্ষণ দিব পৰা নাই। ৰক্ষণাবেক্ষণ নিদি মৃত্যুৰ মুখলৈ এৰি দিলে দায়িত্বটো কাৰ হ'ব? মৃত্যুৰ যদি আগজাননী পাইছে মুখ্যমন্ত্ৰীয়ে, তেতিয়াহ'লে আৰু তেওঁ বাৰে বাৰে কৈ আছে, তেওঁ SIT গঠন কৰাৰ আগতো ক'লে হত্যা হোৱা বুলি, এতিয়াও চাৰ্জশ্বিট দিয়াৰ আগতে দৃঢ়তাৰে কৈছে তেওঁক হত্যা কৰা হৈছে বুলি। এই কথা বতৰাবোৰ বাৰে বাৰে কৈ থকাৰ পিছত আমি দুদিনমানৰ আগত সুধিছিলোঁ যে আপুনি জনাকে হত্যা হৈছে নেকি? তেওঁ কালি তাতকৈ আগলৈ গৈ ক'লে যে 8 বছৰ আগৰ পৰা হত্যাৰ ষড়যন্ত্ৰ ৰচনা কৰা হৈছে। তাৰমানে আপুনি চব জানে। চব জনাৰ পিছত ৰক্ষণাবেক্ষণ জুবিন দাক জাতীয় সম্পদক কিয় ৰক্ষা কৰিব নোৱাৰিলে? তাৰ কাৰণে আপুনি জগৰীয়া নহয় নেকি? আমি প্ৰশ্ন উত্থাপন। এই ঠাইখন আছিল তেওঁৰ শিক্ষাৰ 8ম শ্ৰেণীলৈকে ইয়াত পঢ়িছিল। এই আমাৰ কাষত থকা যিটো ঘৰ, এইটো চৰকাৰী আৱাসগৃহ আছিলে। এইটো বাওঁফালে যদি চাই আপোনালোকে দেখিব, ইয়াতে তেওঁ শৈশৱটো কটাইছিল। তালৈ আহি স্মৃতি ৰোমন্থন কৰিছোঁ। আৰু ইয়াত আমি শুনিছোঁ যে যিটো বাসগৃহ আছে, এই বাসগৃহটো ইতিমধ্যে বেদখল কৰিছে। আমাৰ স্পষ্ট দাবী যে বেদখল মুক্ত কৰিব লাগে। যোনে নহওক লাগিলে, চৰকাৰী পক্ষ হওক, বেচৰকাৰী পক্ষ হওক, শক্তিশালী মানুহ হওক, যোনে নহওক লাগিলে, এই চৰকাৰী ভূমি যিসকলে বেদখল কৰিছে তেওঁলোকক তাৎক্ষণিকভাৱে উচ্ছেদ কৰিব লাগে, এভেকশ্যন কৰিব লাগে। এই অঞ্চলটোত কাৰণ ওচৰত চৰকাৰী অনুষ্ঠানো আছে। ইয়াত জুবিনদাৰ স্মৃতি যুগমীয়া কৰিবৰ কাৰণে, সমন্বয়ৰ শক্তিশালী বাৰ্তা প্ৰেৰণ কৰিবৰ কাৰণে এটা স্মৃতি সৌধ নিৰ্মাণ কৰিব লাগে। নতুবা যিকোনো প্ৰকল্প হ'ব পাৰে, যিকোনো প্ৰজেক্ট হ'ব পাৰে, চৰকাৰে সিদ্ধান্ত ল'ব, প্ৰশাসনে সিদ্ধান্ত ল'ব। কিন্তু ইয়াত যেতিয়াই জুবিনদাৰ নামত স্মৃতি বিজড়িত, ইয়াত যদি কোনো ধৰণৰ স্মৃতি চিহ্ন থাকে, তেতিয়াহ'লে সমন্বয়ৰ বাৰ্তাটো অধিক শক্তিশালী হ'ব। ধলাই শেওড়ারতল জিপিতে গ্রামীণ রাস্তা নির্মাণের ব্যাপক অনিয়ম,
ক্ষোভে ফুঁসছে তিনঘড়ি এলাকার বাসিন্দারা। ধলাইয়ের শেওড়াতল জিপির অন্তর্গত তিনঘড়ি এলাকার গ্রামীণ রাস্তা নির্মাণের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদ সরব হলেন স্থানীয় বাসিন্দারা। সোমবার এলাকায় বিপুল সংখ্যক পুরুষ মহিলা জমায়েত হয়ে নিম্নমানের কাজের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয়দের অভিযোগ, রাস্তা নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার অঞ্জন মালাকার ইচ্ছাকৃতভাবে নিম্নমানের কাজ করে সরাসরি অর্থ আত্মসাতের চেষ্টা করছেন। রাস্তার ভিত্তিভূমিতে পর্যাপ্ত স্যান্ড না ফেলে তার উপরে সরাসরি কাজ শুরু করা হয়েছে বলে অভিযোগ। এমনকি পাথরের মাঝেও মাটি মিশিয়ে স্যান্ডটি প্রস্তুত করার বিষয় সামনে এসেছে। চণ্ডীগড় জিপির প্রভারী এবং এলাকার বাসিন্দা বিবাস আচার্য ক্ষোভে প্রকাশ করে বলেন, 22 লক্ষ টাকা ব্যয়ে প্রায় 1 কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ চলছে। এটি প্রায় 200 পরিবারের একমাত্র চলাচলের রাস্তা। প্রাক্তন মন্ত্রী ও বর্তমান সাংসদ পরিমল শুক্লবৈদ্যের প্রচেষ্টায় এই রাস্তার জন্য অর্থ বরাদ্দ হয়েছিল, কিন্তু ঠিকাদার সম্পূর্ণ নিম্নমানের উপকরণ ব্যবহার করছেন। সামান্য বৃষ্টি হলে রাস্তাটি কাদাময় হয়ে পড়বে, এতে মানুষের দুর্ভোগ আরো বাড়বে। তিনি বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে উন্নত মানের রাস্তার কাজের দাবি জানান। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া না হয় তবে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন স্থানীয়। ব্যবস্থা নাই, এরপরে কারেন্টও নাই, রাস্তাও সুন্দর মতো নাই, অর্ধেক রাস্তা হয়েছে অর্ধেক হয়েছে না। আমরা এদিকে ছোট্ট একটা ফুল, ওটাও বাঙ্গা। আমরা এদিকে মানুষ যাইতে যাইতে খুব অসুবিধা হয়। আমরা কত কষ্ট করি যাই, আমরা বাজারও, আমরা মেলুকে বেশি বাজার আট করি, সব কিছু করি। আমরা সব দিকে আমরা অবস্থা খুব কাহিল, তবে আমরা সরকারি আমরা দিকে দেয় না। আমরা 200-250 মানুষ, আমরা ভোটের অধিকার, কিন্তু ভোট তো আমরা প্রত্যেক বছরে বছরে বিজেপির দিয়া যাই। আমরা বিজেপির ক্যান্টিনে থাকিও আমরা একটুকু চোখে দেখুন না। 200 পরিবার মানুষ আছে, কিন্তু এই যে যাতায়াতের রাস্তা আমরা ওই একটাই। এখানে কন্ট্রাক্টরে কাজ করছে, কোনো জায়গা শুধু বালি দিছে, কোনো জায়গা শুধু মাটি দিয়া, কোনো সেন্টি কোনো ইয়েও নাই, একটু একটু সেন্টি দিছে। এরপরে ওই যে এখানে সাইটে আছে, কোনো মানে কোনো রাস্তার কোনো সিস্টেম নাই। ওই যে বৃষ্টির সময় 10 পর্বত 10 পড়িয়া তো রাস্তা বন্ধ হয়ে যাব। তখন আপনার কাছে মানে সবার কাছে আমরা কই আর যে যাতে সুন্দর মতো রাস্তার কাজ সুন্দর হয় আর কি। ওরালপুল নির্মাণের বিরোধিতাকারীরা শিলচরের সন্দেহভাজন নাগরিক, কড়া মন্তব্য ফ্লাইওভার বাস্তবায়নের দাবি কমিটির। শিলচর শহরের ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙেরখাড়ি সুপার স্মার্ট পর্যন্ত প্রস্তাবিত ওরালপুল নির্মাণকে কেন্দ্র করে তীব্র বিতর্কের মধ্যে কড়া ভাষায় আক্রমণ শানালো ফ্লাইওভার বাস্তবায়ন দাবি কমিটি। শহরের উন্নয়নের বিপক্ষে অবস্থান নেওয়া কিছু ব্যবসায়ী সংগঠনকে তারা সরাসরি সন্দেহভাজন নাগরিক আখ্যা দিয়েছে। শিলচর প্রেস ক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ওরালপুল দাবি কমিটির পক্ষ থেকে জানানো হয়, শহরের 99% মানুষই ফ্লাইওভার নির্মাণ চান, কারণ এটি বাস্তবায়িত হলে বরাক উপত্যকার অর্থনীতি, বাণিজ্য, যাতায়াত এবং উদ্যোগে আসবে নতুন দিশা। সাধারণ মানুষ প্রতিদিন যে অসহায়হীন যানজট ও ভোগান্তির শিকার হন, ফ্লাইওভার নির্মিত হলে তা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। কমিটির অভিযোগ, কিছু ব্যবসায়ী সংগঠন ব্যক্তি স্বার্থে এবং নিজেদের ব্যবসা রক্ষার উদ্দেশ্যে উন্নয়নের এই বিশাল প্রকল্পে অযথা আপত্তি তুলে বাধা সৃষ্টি করছে। তারা স্পষ্ট ভাষায় জানায়, উন্নয়নের কাজে কোনো ব্যক্তিগত বা ব্যবসায়িক হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। এ সময় শহরের বিভিন্ন এলাকায় সরকারি জমি দখল করে বসে থাকা কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিষয়েও কমিটি কঠোর মন্তব্য করে। তাদের দাবি, উন্নয়নের স্বার্থে এসব দখলদারি সরিয়ে দেওয়া জরুরি, অন্যথায় প্রশাসন বুলডোজার চালিয়ে ব্যবস্থা নেবে, এমন ইঙ্গিতও দেওয়া হয়। এলিভেটেড ফ্লাইওভার অলরেডি স্যাংশন হয়ে গেছে, বহু প্রতীক্ষিত। আমাদের 2015 থেকে এটার ম্যানিফেস্টোতে ছিল, শিলচর মিউনিসিপ্যালিটি ইলেকশনে ম্যানিফেস্টোতে 2015-তে ছিল এটা প্রথম প্রধান। তো যাই হোক, এটা আমরা ওয়েলকাম করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে স্যাংশন করেছেন, টাকাও এটাতে ধার্য করেছেন। কিন্তু দেখা যাচ্ছে যে এখন কিছু সংখ্যক ব্যবসায়ী মহল থেকে এটার একটা বিরোধিতা শুরু হয়েছে এই ফ্লাইওভারের এগেইনস্টে। সেটা আমরা অত্যন্ত দুঃখিত যে এরকম একটা বহু প্রতীক্ষিত আর অ্যাম্বিশিয়াস একটা প্রজেক্ট, যেটা শিলচর শহরের যানজটের সমস্যাকে
চিরতরে শেষ করার একটা প্রয়াস ছিল। সেই প্রয়াসটাকে যাতে বাধা দিতে না পারেন, আর এটা যাতে হয়, কারণ আমাদের 99% এখানের বাসিন্দারা এটাকে চাইছেন। কারণ শিলচরের রাস্তায় নামা একটা নাইটমেয়ার সবার জন্য, কারণ রাস্তায় নামা মানেই 40-50 মিনিট বা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকাটাকে, যার জন্য স্টুডেন্টস, বাচ্চা, ছোট ছোট শিশুরা কষ্ট পাচ্ছে স্কুল থেকে আসতে, রোগীরা পৌঁছাতে পারছে না, অনেক লোক মারা যাচ্ছে রাস্তায়। তো আমরা এই বিরোধিতার এগেইনস্টে আমরা একটা সিগনেচার ক্যাম্পেইন শুরু করেছি, যাতে আমাদের ভয়েসটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায়। কারণ যারা বিরোধ করছেন ওরা অলরেডি মেমোরেন্ডাম দিচ্ছেন, কি করছেন সেটা আমরা জানতে পেরেছি সংবাদ মাধ্যমের দ্বারা। তো আমরা চাইছি যে জনগণের আওয়াজ বা জনগণের যে ইচ্ছেটা, জনগণের যে এই যে ওদের যে আকাঙ্ক্ষা, ইচ্ছা, সেটাকে লিপিবদ্ধ করা সিগনেচার ক্যাম্পেইনের দ্বারা। আর সেই সিগনেচার ক্যাম্পেইন করার পর সিগনেচার গুলো আমরা হার্ড কপি আমরা আমাদের মুখ্যমন্ত্রীর হাতে তুলে ধরবো, দেখাবো যে উনার এই ডিসিশনের সঙ্গে আমরা শিলচরবাসীরা ওনার সাথে আছি। উনি যে ডেভেলপমেন্টের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের রাজ্যকে, সেটাতে আমরাও ভাগিদার হতে চাই। যে যাই বলুক, কেন্দ্র এবং রাজ্য সরকার যে ইচ্ছা, যে বিকাশের যে ইচ্ছা, সেটা কিন্তু আমরা প্রতিক্ষণেই উপলব্ধি করতে পারছি। তাই সেই সুযোগকে আমরা হাতছাড়া করতে দেব না। আমরা মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী হিমন্ত বিশ্ব শর্মা, উনি যে কাজগুলো হাতে নিচ্ছেন, আমরা মনে করি যে বরাক ভ্যালি উন্নতির পথে যাবে। তাই সেই সব কাজে কোনো স্বার্থন্বেষী ব্যক্তির বিরোধিতা আমরা মেনে নেব না। শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিলের দাবিতে শিলচরে বিক্ষোভ। দেশ জুড়ে শ্রম বিরোধী শ্রম কোডের বিরুদ্ধে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, বিভিন্ন ফেডারেশন ও কৃষক সংগঠনগুলো বিক্ষোভের অংশ হিসেবে শিলচরেও আজ তীব্র প্রতিবাদ অনুষ্ঠিত হলো। কেন্দ্রের সিদ্ধান্তে 29টি বিদ্যমান শ্রম আইন বাতিল করে 4টি নতুন শ্রম কোড প্রয়োগের প্রতিবাদে শিলচরের ক্ষুদিরাম মূর্তির সামনে 5 শতাধিক শ্রমিক, কৃষক ও সংগঠনের প্রতিনিধিরা সমবেত হন। বিক্ষোভকারীদের অভিযোগ, নতুন শ্রম কোড কর্পোরেট স্বার্থ রক্ষায় প্রণীত। এর ফলে 8 ঘন্টার পরিবর্তে 12 ঘন্টা কাজ করানোর ক্ষমতা কর্পোরেটদের হাতে যাবে। পাশাপাশি পিএফ, গ্র্যাচুইটি ও অন্যান্য সামাজিক সুরক্ষা ব্যবস্থা অনিশ্চিত হয়ে পড়বে। তারা বলেন, এই কোড কার্যকর হলে শ্রমিকদের ন্যূনতম অধিকারও বিপন্ন হবে। বিক্ষোভ সমাবেশে কেন্দ্রের বিজেপি সরকারের নিও ফ্যাসিবাদী নীতির তীব্র নিন্দা জানানো হয় এবং দ্রুত শ্রম কোড প্রত্যাহারের দাবি তোলা হয়। বক্তারা হুঁশিয়ারি দেন, শ্রম কোড বাতিল না হলে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। আজকের সমাবেশে বক্তব্য রাখেন মিহির নন্দী, শ্যামদেব কর্মী, রঞ্জন দাস, সুভাষ দেব, সুরজিৎ ঘোষ, সুপ্রিয় ভট্টাচার্য প্রমুখ। বিক্ষোভের শেষ পর্বে প্রতীকী প্রতিবাদ হিসেবে শ্রম কোডের প্রতিলিপি দাহ করা হয়। নতুন আইন প্রণয়ন করে আর কি শ্রম আইন, 29টি শ্রম আইন, যে আইনগুলি 200-300 বছর ধরে লড়াই করে শ্রমিকরা অর্জন করেছে, সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে স্বাধীনতার পরবর্তী সময়ে এই 29টা আইনকে পরিবর্তিত করে সহায়ক মূল্য ঘোষণা করতে হবে। বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সিআইটিউ কাছাড় জেলা কমিটির সভাপতি কমরেড সুপ্রিয় ভট্টাচার্য। মূল্য দেওয়ার জন্য, শ্রমজীবী মানুষ যারা আছে তাদের কাজ দেওয়ার জন্য এবং মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য, চিকিৎসা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সেগুলো উন্নত করার জন্য। তাই আমি আর দীর্ঘায়িত করছি না। সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন টিউসিসির পক্ষ থেকে আজকের এই বিক্ষোভ সমাবেশে আমি সবাইকে আবার পুনরায় আন্তরিক অভিনন্দন, সঙ্গে আমি অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। পরবর্তীতে বলা হচ্ছে এটা কৃষক শ্রমিকদের জন্য ধন্যন্তরী হিসাবে কাজ করবে। এই আইনের ফলে শ্রমিকের অনেক লাভ হবে।
বেকারত্ব কমবে, অভাব অনটন কমবে, রুজি রোজগার বাড়বে, এইভাবে বহু বড় বড় কথা বলা হচ্ছে। আসলে বন্ধুগণ, আপনারা শুনেছেন যে এই আইনের দ্বারা যে আগে 8 ঘন্টা কাজের একটা স্বীকৃতি ছিল, সেটাকে কেড়ে নেওয়া হবে এবং কেড়ে নেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা কাজ